ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেশ কিছুদিন আগে বলেছিলেন যে চীন কিন্তু ভারতের শত্রু নয়, বরং খুব শক্তিশালী প্রতিপক্ষ। এক্ষেত্রে দাঁড়িয়ে চীন আর ভারতের মধ্যে এই গালওয়ান নিয়ে যে ইস্যু চলছে বা এই ধরনের যে ছোটখাটো সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে আমেরিকার কি হবে? এই সমস্যাগুলো মেটানোর জন্য যা কিছু করার দরকার সেটা যদি হয়ে যায় তাহলে আমেরিকা কি করবে? এই ভয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা পাচ্ছে, এবং তার জন্যই কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আমেরিকার যে অ্যাকশন সেটা কিন্তু বেশ একটু ডগমগ হচ্ছে। আমি বোধহয় খুব একটা ভুল বললাম না, তাই না? না না, একদমই ঠিক কথা। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, এন্ড অফ দ্য ডে ভারতবর্ষের ফুটবল চালায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। নতুন নতুন প্রচুর কর্পোরেট ক্লাবস আসবে যারা মনে করবে তারা বিশ্ব চালায়, কিন্তু যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এক টেবিলে কোনোভাবে বসে যায়, উল্টো দিকে যেই ফুটবল খেলুক না কেন ভারতবর্ষের গোটা ক্যামেরাটাই ঘুরে যাবে এদিকে। তার কারণটাই হচ্ছে পৃথিবী জানে কারা মনে বাসা বাঁধে, কারা মনে বাসা বাঁধে এটা পৃথিবী জানে। এবং তার জন্যে আজকের ডেটে আমাকে একটা কথা বলো, হোয়াট ডাজ সোশ্যালি আমেরিকা স্ট্যান্ডস? আমেরিকার নিজের সোসাইটির অবস্থানটা কি? আমেরিকা তো দেখো গায়ের জোর দিয়ে সব কথা হয় যে আমাকে তাহলে বিশ্বাস করতে হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী, যার সব থেকে বড় মাসেল, সে সাংসারিকভাবে সব থেকে সুখী। সেটা কি ফ্যাক্ট? সেটা তো নয়। তার কারণটা হচ্ছে সুখের ডেফিনেশনটা কি সেটা বুঝতে গেলে সবসময় অর্থই হতে পারে না। সুখের ডেফিনেশনটা সবসময় এটা হতে পারে না আমার বাড়িতে কত অস্ত্র আছে, সেটা তার ডেফিনেশন হতে পারে না। সুখের ডেফিনেশনটা হচ্ছে আমি কটা মানুষকে নিয়ে একসাথে সহ অবস্থান করলাম, আমি কতগুলো মানুষকে একসাথে আনন্দ দিতে পারলাম, কতগুলো মানুষকে এমন একটা জায়গা দিতে পারলাম যাতে করে তারা মনে করবে যে জীবনে আমরা বেঁচে আছি একে বন্ধু হিসাবে নিয়ে। ভারতবর্ষ আজকে বিপদে যেমন মায়ানমারের পাশে দাঁড়ায়, একটু আগে বললাম যেমন টার্কির পাশে দাঁড়ায়, ভারতবর্ষ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষ বহু এমন দেশের পাশে দাঁড়িয়েছে যারা তাদের বিপদের দিনে ভারতবর্ষকে মনে রেখেছে কিন্তু তাদের সুখের দিনে ভারতবর্ষকে ভুলে গেছে। তাতে কিছু এসে যায় না। সেই সকল দেশের পাশে যে ভারতবর্ষ দাঁড়িয়েছে, এই ঘটনাটা শুধু কিন্তু সেই দেশটা আর ভারতবর্ষ দেখেছে এমন না, গোটা পৃথিবী দেখেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, এই একটা জায়গায় রাশিয়ার নামটা কিন্তু খুব করে সামনে আসছে। তার কারণ রাশিয়ার ইনভলভমেন্টটা হওয়ার পর থেকে কিন্তু আমেরিকা আরো বেশি ভয় পাচ্ছে। এইখানটা কেন? দেখো, একটা সিনেমা বেরিয়েছিল 2012 বা এরকম কিছু, সেই সিনেমাতে একটা ডায়লগ আছে, হোয়াট রাশিয়া ডু দে ডু। একটা সিম্পল কথা, হোয়াট রাশিয়া ডু দে ডু, তারা করে। পয়েন্ট হচ্ছে ওই কথা বলবো, বলে বলে তোমাকে ন্যারেটিভ তৈরি করব, ওই সব চড়াই পাখিরা করে। এই আমাদের আশেপাশে যে চড়াই পাখিগুলো ঘুরে বেড়ায় ওগুলো করে। রাশিয়া ওসব করে না। রাশিয়া সিম্পলি একটা কথা বলেছে, আই স্ট্যান্ড বাই ইন্ডিয়া। একবারও সেই স্টেটমেন্টটা চেঞ্জ দেখেছো? বারবার রাশিয়া কি বলেছে? ইন্ডিয়াকে বলেছে তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছে আমি টেররিজমের এগেনস্টে বলেছে তো। বলার পরে কোনোদিন দেখেছো বলতে যে না ঠিক আছে এটা ইন্ডিয়ার প্রবলেম, ইন্ডিয়া বুঝে নেবে, আমার কিছু যায় আসে না? ভাই, রাশিয়ায় যতগুলো টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে তার থেকে তো অনেক বেশি হয়েছে আমেরিকা। আমেরিকা তো নিজে এত দোদুল্যমান, বারবার করে ডিরেকশন চেঞ্জ করে, বারবার করে ফড়াক করে। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দেখো না, একবার ভারতের পাশে দাঁড়িয়ে বলছে মোদি আমার বন্ধু, আবার পাকিস্তানকে গিয়ে বলছে আমি পাকিস্তানের সাথে। এটাই তো বুঝতে হবে। এই জন্য কাক বিল্ডিং এর ছাদে বসে আর চিল আকাশের ওইখানে ওড়ে, এই দুটো পার্থক্য বুঝতে হবে। কাকের ডেফিনেশনটাই তাই, কাক কোনো স্টেবিলিটির দিকে যায় না। আজকে এই বিল্ডিং এর ছাদে, কালকে ওই বিল্ডিং এর ছাদে, যেখানে একটু হাওয়া বেশি পড়লে সার্চ করে গিয়ে বসে পড়লো। কারণ কাকের ডেফিনেশন অফ লিভিং আর চিলের ডেফিনেশন বা মানে একটা ইগলের ডেফিনেশন অফ লিভিং এক নয়। তারা পৃথিবীটাকে এক জায়গা থেকে দেখে, কাক এক জায়গা থেকে দেখে। কাক সবসময় ভাবে যে নর্দমাটাই পৃথিবী, নর্দমার মধ্যেই যে জিনিসগুলো যাচ্ছে সেটাকে অর্জন করেই আমি যদি বাঁচতে পারি তাহলে আমি এমন একটা প্রাণী যে সব কটা পৃথিবীর নর্দমা আমার দখলে আছে। চিল বা ইগল কিন্তু সেভাবে দেখছে না। ইগল এমন একটা ডাইমেনশন থেকে দেখে গোটা পৃথিবীটাকে। ইগল জানে কতটা নর্দমার পরিধি আর বাকি পৃথিবীতে কতটা আছে, কোথায় বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায় সেটা জানে। এবং আমরা আজকে প্রাউড ফ্রেন্ডস অফ দ্যাট ইগল ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কাছে রাশিয়া, ক্রেমলিন হোল্ডস আ ইমোশনাল প্লেস। ভাই, আমরা এখন একটা বন্ধুত্বর দিকে এগোচ্ছি, যে বন্ধুত্বটা আমরা গত 5 বছরে বানাইনি। আমাদের ভারতবর্ষের গোটা 50 বছরের ইতিহাস দেখো, উঠতে বসতে যেই সরকারে আসুক না কেন, রাশিয়া এন্ড ইসরায়েল হ্যাজ বিন স্টেবল ফ্রেন্ডস। যখন পৃথিবীর কোনো দেশ ইহুদিদের জায়গা দেয়নি, ভারতবর্ষ এখানে ইহুদিদের জায়গা দিয়েছিল। ইসরায়েল নিজে এটা বারংবার স্বীকার করে চলে। কেন? কারণ ভারতবর্ষ সারাটা জীবন এটা করে এসছে যে আমি তোমার পাশে আছি। ম্যায় হুঁ না, এই কনসেপ্ট অফ ম্যায় হুঁ না ইজ আ ডিফারেন্ট থিং।
আমরা জানি কিভাবে গোটা পৃথিবীর মানসিকতাটা চলে, গোটা পৃথিবীর মানবিকতাটা চলে। মানসিকতা এবং মানবিকতাকে যে সমর্থন করবে, যে মানসিকতা এবং মানবিকতাকে সমর্থন করে পৃথিবীতে সম্পর্ক তৈরি করবে, সেই আগামী দিনের পৃথিবীর রূপরেখা লিখবে। এমন কোনো লোক না যে দিনের পর দিন ট্যাঙ্ক তৈরি করবে, দিনের পর দিন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করবে, দিনের পর দিন নিজের নিউক্লিয়ার রিঅ্যাক্টর এরোর বাড়ির ছাদে গিয়ে পার্ক করে আসবে। সে পৃথিবীর রূপরেখা লিখবে না। এইখানে আমি একটা জিনিস জানতে চাইবো, এই রিপোর্টে কিন্তু চায়নাকে নিয়ে অনেক কিছু আমেরিকা লিখেছে, তো আমি চায়নার অ্যাঙ্গেলটা কয়েকটা আমার জানার আছে। প্রথমে আমি যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই যে চায়নার যে এখন তো চায়না ছোট ছোট সমস্যা নিয়ে মাথা ঘামাতে খুব একটা রাজি নয়, চায়নার লক্ষ্যটাই পুরো আলাদা, আরো শক্তিশালী একটা হওয়ার টার্গেট চায়না নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা কতটা ভয় পাচ্ছে চায়নাকে এই মুহূর্তে দাঁড়িয়ে? একটা কথা বলি তোমার, চায়না আমাদের শত্রু নয়, যেটা ডক্টর ইএম বলেছে। আমার কাছে এই কথাটা হচ্ছে দ্য ব্রড লাইনার, এবং এটাকে আমি পূর্ণ সমর্থন করি। কেন আমি তোমায় বলছি, যেহেতু দুটো বাড়ি যদি পাশাপাশি হয়, কমন পাঁচিল হয়, তাহলে কিন্তু দুটোর বাড়ির মধ্যে ছোট ছোট কারণে খটাখটি লাগবে, এটা বাস্তব। তাই বলে আমরা আমাদের প্রতিবেশীর সাথে কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে বসবাস করছি, সেটা যদি বাস্তব হয়েও থাকে, এটা নয় যে আমরা তার শত্রু। কারণ আমরা একসাথে বেড়েছি, আমরা একসাথে বড় হচ্ছি, আমরা একসাথে জানি এশিয়া এবং ইউরোপের পলিটিক্যাল স্ট্যাটাসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন এরকম কাঁপছে, ইন্ডিয়ার চায়না যখন উঠছে শুনছে, ব্রিক্সের নামে ইউনাইটেড নেশনস কাঁপছে। এত বড় বড় কথা বলার কি আছে? সবার যার যার জায়গা বোঝা গেছে। নেটো ঠিক কোন জায়গাটা বসে আছে সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে একটু ভালো করে অ্যানালাইসিস করলেই বোঝা যায়। আমরা দেখতাম না যে ক্লাসের মধ্যে কোনো একটা ছেলেকে বকবক করতে করতে দাঁড়াতো, স্যার বলে চপ, বাট নেটোকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে রাশিয়া। সুতরাং আমরা জানি পৃথিবীটাকে কিভাবে চলছে। চায়নার ইন্ডিয়ার মধ্যে যে কনফ্লিক্টগুলো আছে, বিশ্বাস করো, অল ইট নিডস ইজ এ প্রপার ইন্টারভেনশন। কেউ একজন যার সাথে বসে আলোচনাটাকে করে নেওয়া যায়, সেটা মোটেই আমেরিকা নয়, সেটা রাশিয়া। আমি এখনই বলছি সেটা রাশিয়া। কেন? ব্রিক্সের পোডিয়ামে, আমি তোমাকে এইটুকুনি ফিউচার বলে দিচ্ছি, এই যে আগামী দিনে ব্রিক্স আসছে, ব্রিক্সের কনফারেন্সে রাশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া এক পোডিয়ামে বসবে। তিনজন যে মুহূর্তে এক পোডিয়ামে বসবে, তিনজনের মধ্যে মিউচুয়াল টকস হবে। ইন্ডিয়া অ্যান্ড চায়নার টেনশনটা অনেকটা কমবে। যত ইন্ডিয়া আর চায়নার টেনশনটা কমবে, তত টেনশন বাড়বে ইউএসের। কারণ ইউএসএ জানে যে ইন্ডিয়া, চায়না, রাশিয়া যদি কোনোভাবে অ্যালাইনড হয়ে যায়, একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু ইউএসএ অস্ত্র বেচে খেতে পারবে না এশিয়ায়। তাহলে কিন্তু টেররিজমের এগেনস্টে ডাইরেক্ট যাবে ইন্ডিয়া। অ্যান্ড সেখানে চায়না যদি কোনো অস্ত্র ট্রেডের জায়গা থাকেও, চায়না কিন্তু সেখানে ইন্টারেস্ট নিতে পারবে না। তার কারণটা হচ্ছে চায়না বিগার ইকোনমিটা বোঝে। চায়না বোঝে যে আমাদের বেল্ট রোড ইনিশিয়েটিভটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। সেখানে ভারতবর্ষের সাথে তারা একটা ট্রিটিতে আসতে পারে। তারা বলতে পারে যে হ্যাঁ, আমাদের এই সাহায্য দরকার, আমরা এই প্ল্যাটফর্ম